হুমায়ুন কবির যা বললেন তা কি বাস্তবে সম্ভব নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ? বাবরি মসজিদকে সামনে রেখে নতুন পার্টি গড়লেও সেই পার্টিতে হিন্দু প্রার্থী দিয়ে কিসের বার্তা দিলেন হুমায়ুন? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি অভিযোগে হুমায়ুনের গলায় ওই বিরোধীদের সুর কেন? নতুন দল গঠন করে বাংলার রাজনীতিতে বাজিমাত করা কি আদৌ সম্ভব ওই হুমায়ুনের পক্ষে? কাকে ফায়দা দেওয়ার জন্য হুমায়ুনের এই নতুন পার্টি? মুসলিমদের যে বঞ্চনাকে হাতিয়ার করতে চাইছেন ওই হুমায়ুন, তা কতটা যুক্তিসঙ্গত? বঞ্চনার প্রেক্ষিতে কি হুমায়ুনের ডাকে ওই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এক ছাতার নিচে আসবেন? সত্যিই কি তবে আগামী 26-এ বদলে যাবে বাংলার ভোটের সমীকরণ? মুসলিম ভোটই নির্ধারণ করবে বাংলার ভাগ্য? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আগের এপিসোডেই বলেছিলাম যে টিএমসি বা বিজেপির মতন 3 অক্ষরের নাম হতে চলেছে হুমায়ুন কবিরের নতুন দলে। সেটাই হলো জেইউপি, জুপ। এটাই হলো তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবিরের নতুন পার্টির শর্ট ফর্ম, যার পুরো নাম জনতা উন্নয়ন পার্টি। প্রথমে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, আর এরপর নতুন দল ঘোষণা। আর নতুন দল ঘোষণার দিনই বাংলার 10টি কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করলেন হুমায়ুন। 90টি আসন তার টার্গেট, যার জন্য 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছেন হুমায়ুন। এবার যে 10টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন, তাতে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি রয়েছে কলকাতার বালিগঞ্জ এবং মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ কেন্দ্র। আসুন একবার দেখি কেমন হলো হুমায়ুনের সেই প্রার্থী তালিকাটি। ভরতপুর এবং রেজিনগর 2 কেন্দ্র থেকে নিজেই লড়বেন হুমায়ুন কবির। তবে হুমায়ুন শুধু 2 জায়গায় নয়, আরও 2টি কেন্দ্রের যারা প্রার্থী হয়েছেন তাদের নামও আবার ওই হুমায়ুন কবির। ভগবান গোলায় প্রার্থী করা হয়েছে পেশায় ব্যবসায়ী হুমায়ুন কবিরকে। আবার রানীনগর থেকে যাকে প্রার্থী করা হয়েছে তার নামও হুমায়ুন কবির। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী করা হয়েছে মনীষা পাণ্ডেকে, আর মালদাহের বৈষ্ণবনগরের প্রার্থী করা হয়েছে মুস্তারা বিবিকে। দক্ষিণ দিনাজপুরের একটি কেন্দ্রের প্রার্থী হবেন ডক্টর ওয়েদুল রহমান। ইছাপুরের প্রার্থীর নাম সিরাজুল মণ্ডল। আর কলকাতার বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন নিশা চট্টোপাধ্যায়। আর খড়গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী হল ইব্রা হাজি। প্রাথমিক এই প্রার্থী তালিকা থেকে হুমায়ুন বার্তা দিয়েছেন যে তার দল মূলত মুসলিমদের উন্নয়ন নিয়ে কথা বললেও দলে থাকছে হিন্দু প্রার্থী এবং মহিলারাও। বাবরি মসজিদের শিলান্যাসের দিন যে পরিমাণ ভিড় হয়েছিল, নতুন দল ঘোষণার দিন সে পরিমাণ ভিড় না হলেও এদিন হুমায়ুনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হুমায়ুনের এই নতুন দল ঘোষণা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিন্তু শুরু হয়েছে চাপানুতোর। বিজেপির একাংশের দাবি তৃণমূলের সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে ওই হুমায়ুনের। পাল্টা আবার রাজ্যের শাসক শিবিরের একাংশের দাবি হুমায়ুনের নতুন দল গঠনের পেছনে রয়েছে ওই গেরুয়া শিবির। কিন্তু নতুন দল ঘোষণার পর এই তৃণমূল এবং বিজেপি 2 দলের সমালোচনাই করেছেন হুমায়ুন কবির। পাশাপাশি তৃণমূল এবং বিজেপি বিরোধীদের তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন। হুমায়ুনের কথায়, কাজের সময় কাজী আর কাজ ফুরলে পাজি। মুসলিমদের শুধু ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের কোনো উন্নয়ন করা হয়নি। এই অভিযোগে এদিন শাসক দল এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন বিদ্রোহী নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, হুমায়ুন যা বললেন, যে হুমকি বা হুঁশিয়ারি দিলেন, সে সমস্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, তা কি পূরণ করা আদৌ সম্ভব তার পক্ষে, নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ? নতুন দল গঠন করে সত্যিই কি হুমায়ুনের পক্ষে তৃণমূলের ওই বিজয় রথ আটকে দেওয়া সম্ভব, বা বিজেপির উত্থানকে প্রতিহত করে নিজের দলকে কি আদৌ বাংলায় সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক করে তুলতে পারবেন ওই হুমায়ুন? বাংলা সহ ভারতের রাজনীতির মঞ্চে বড় দল ভেঙে বহু নতুন দল গঠিত হয়েছে। আবার অনেকে নতুন দল গঠন করে পুরনো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। কংগ্রেস ভেঙে ভারতের সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে, যার মধ্যে এই রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেমন রয়েছে, তেমন আবার রয়েছে ওই শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি, এবং ওয়াইএসআর জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি।
জনতা পার্টি এবং জনতা দলের ভাঙনের ফলে আবার ভারতীয় রাজনীতিতে একাধিক আঞ্চলিক এবং জাতীয় দলের জন্ম হয়েছে, যার মধ্যে একদিকে যেমন রয়েছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি, আবার তেমন রয়েছে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি, লালু প্রসাদ যাদবের আরজেডি, দেবেগৌড়ার জেডিএস, নীতিশ কুমারের জেডিইউ, নবীন পট্টনায়কের বিজু জনতা দল ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আবার 60-এর দশকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে সিপিআই ভেঙে তৈরি হয়েছিল সিপিআইএম। অর্থাৎ বড় দল থেকে বেরিয়ে এসে নতুন দল গঠনের ইতিহাস ভারতের রাজনীতিতে বহু পুরনো। আবার একের পর এক নতুন দল গঠনের ইতিহাসও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই ওই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো বড় দল থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করলে বা নতুন কোনো দল গঠন করে নির্বাচনের ময়দানে নামলেই কি সফলতা পাওয়া যায়? ইতিহাসে এর আবার দু রকমের উদাহরণ রয়েছে। যেমন 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, কিন্তু তার 13 বছর পর বাংলার মসনদ দখল করতে সক্ষম হয়েছিল তৃণমূল। এর আগে 2001 সালে 60টি এবং 2006 সালে 30টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার 2012 সালে দল গঠন করেই 2013 সালে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে যান ওই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। সফলতার পাশাপাশি আবার অসফলতারও একাধিক উদাহরণ রয়েছে। যেমন 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীর হাতে ক্ষমতা যাওয়ায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1985 সালে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে নতুন দল গঠন করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের মতন রাজনীতিবিদ, কিন্তু সফল হননি তিনি। পুনরায় আবার মূল কংগ্রেসে ফিরে যান প্রণববাবু। আবার সদ্য শেষ হয়ে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম প্রশান্ত কিশোরের মতন নির্বাচনী পর্যবেক্ষক তিনি নতুন দল গঠন করলেন। আশা করা গিয়েছিল তিনি ফ্যাক্টর হবেন, কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতে নিয়েই তাকে ফিরতে হলো। ফলে ইতিহাস বলে দিচ্ছে নতুন দল গঠন করলেই যে সফলতা পাওয়া যাবে এমনটা যেমন নয়, তেমন আবার সফলতা পেতে গেলে প্রয়োজন সঠিক নেতা, এজেন্ডা এবং মানুষের সমর্থন। আর এখানে প্রশ্ন, হুমায়ুন কবির যে দল গঠন করলেন তা কি আদৌ বাংলার মানুষের সমর্থন আদায় করতে পারবে? হুমায়ুনের দলের ভিতটাই কিন্তু ধর্ম, মূলত মুসলিমদের ওপর দীর্ঘ বঞ্চনাকে সামনে রেখেই ভোটের ময়দানে নামতে চলেছেন হুমায়ুন। সেখানে মহিলা এবং হিন্দু প্রার্থী রেখে নিজেকে আবার সেকুলার হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছেন তিনি, যাতে বাম বা কংগ্রেসের সাথে জোটের দরজাটা খোলা রাখা যায়। তার জন্যই কি হুমায়ুনের এই কৌশল? বাংলায় এর আগেও ধর্মের ভিতের ওপর দাঁড়িয়ে নতুন দলের সূচনা হয়েছিল 2021 সালের নির্বাচনের আগেই, যার নাম দেওয়া হয়েছিল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বা ওই আইএসএফ। দলের প্রতিষ্ঠাতা ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী হলেও সামনে এগিয়ে দেওয়া হয় নওসাদ সিদ্দিকীকে। বাম কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনের ময়দানে নেমে লাভের লাভ হয় ওই ভাঙর আসনটি, কিন্তু তার বাইরে এই আইএসএফ আর কোথাও তেমনভাবে কোনো ভোট টানতে পারেনি। তবে কি আইএসএফ এর মতোই মুসলিম ধর্মের ওপর ভিত্তি করে দল গঠন করে সেকুলার মনোভাবের কারণে হিন্দু প্রার্থীদের জায়গা দিলেন হুমায়ুন কবির? মুসলিমদের যে বঞ্চনার অভিযোগ করছেন হুমায়ুন, তা কতটা যুক্তিসঙ্গত? বঞ্চনার প্রেক্ষিতে কি হুমায়ুনের ডাকে ওই মুসলিম সম্প্রদায়ের মানুষ এক ছাতার নিচে আসবেন? বাংলার ভোট রাজনীতিতে মুসলিমদের অবস্থানের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 27 থেকে 30% মুসলিম ভোটকে বাংলার ফলাফল নির্ধারক হিসেবে বিবেচনা করা হয়। 2011-র আগে পর্যন্ত এই মুসলিম ভোটের অধিকাংশটাই ছিল ওই বামেদের দিকে, কিন্তু 2006 সালে তৎকালীন মনমোহন সিংয়ের সরকার দ্বারা গঠিত ওই রাজেন্দ্র সচার কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে, আর তাতেই গোটা ভারতবর্ষের পাশাপাশি এই পশ্চিমবঙ্গের মুসলিমরা কেমন আছেন তার একটি ছবি প্রকাশিত হয় সবার সামনে। সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবনমনের তথ্য দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। যে বামফ্রন্ট সরকার মুসলিমদের উন্নয়নের কথা বলতো, তাদের আমলে মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলিমরা যে শুধুমাত্র পিছিয়েই ছিলেন তা নয়, বরং চরম অবহেলার শিকার তা স্পষ্ট হয়ে গিয়েছিল ওই সাচার কমিটির রিপোর্টে। সাচার কমিটির সেই রিপোর্টের ফলাফল হজম করতে পারেনি তৎকালীন বামেরা,
তারা নিজেদের অকর্মণ্যতা ঢাকতে চেয়ে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে মুসলমানদের বাঁচানো হচ্ছে বলে এমন একাধিক যুক্তি খাড়া করেছিল, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায়নি। 2011 সালে সেই মুসলিমরাই মুখ ফিরিয়েছিল ওই বামেদের দিক থেকে। দুহাত ভরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ওই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। আর এই 2011-তে এই নতুন সরকার ক্ষমতায় এসেই ঘোষণা করে যে বিচারপতি রাজেন্দ্র সাচারের নেতৃত্বেই উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হবে, মুসলমানদের অবস্থান উন্নয়নে নজর দেওয়া হবে। কিন্তু তারপরে রাজ্যে নানান কমিটি গঠনের খবর শোনা গেলেও বিচারপতি সাচারের নেতৃত্বে কোনো কমিটি গঠনের খবর কিন্তু পাওয়া যায়নি। তবে মুসলমান উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতির 100% কাজ সম্পন্ন হওয়ার দাবিটা কিন্তু শুনতে পাওয়া গেছে। অবশ্যই সাচার রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের সরকারি উচ্চ পদে ওই মুসলমানদের অংশগ্রহণ ছিল মাত্র 4.7% এবং মোট সরকারি চাকরিতে ছিল মাত্র 2.1%। তার 9 বছর পরে পশ্চিমবঙ্গ সরকারের ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যে স্টাফ সেন্সাস রিপোর্ট 2014-15-তে প্রকাশ করেছে, তাতে আবার দেখা যাচ্ছে যে 2015 সালের 31শে জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মুসলিমদের অংশদারিত্বের হার 5.73%। অ্যাসোসিয়েশন স্ন্যাপ এবং গাইডেন্স গিল্ড প্রতিচি ইনস্টিটিউটের সহযোগিতায় 2016 সালে একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্ট থেকে জানা যায় যে পশ্চিমবঙ্গে 64.7% মুসলমান পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে। গ্রামীণ বাংলায় 47% মুসলমান মানুষ হয় ক্ষেতমজুর বা দিনমজুর হিসেবে কাজ করেন। ভালো চাকরির অভাব, কাজের অভাব, ঠিকা শ্রমিক হয়ে দিন গুজরান করার ফলে ওই মুসলমান সমাজে দারিদ্র্যের এত প্রাবল্য। 2011 সালের জনগণনা রিপোর্ট অনুযায়ী মুসলমানদের মধ্যে সাক্ষরতার হার 68.7%, যেখানে রাজ্যের গড় সাক্ষরতার হার 76.3%। 2016 সালের ওই স্ন্যাপের রিপোর্ট অনুযায়ী মুসলমানদের মধ্যে স্নাতক ছিলেন মাত্র 2.7%। যে কোনো সমাজের উন্নয়নের ক্ষেত্রে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষা সমীক্ষার 2018-19 সালের রিপোর্টে দেখা যাচ্ছে যে 2018-19 সালে পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে মোট মুসলমান শিক্ষকের অনুপাত মাত্র 6.9%। তবে এখানে এটাও বলা উচিত যে 2012-13 সালে এই অনুপাত ছিল কিন্তু আরও কম, ওই 3.9%। 18-19 সালে রাজ্যের প্রধান বিশ্ববিদ্যালয়গুলি, যেমন ধরুন ওই যাদবপুর, কলকাতা এবং প্রেসিডেন্সিতে মুসলমান শিক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ওই 8, 19 এবং 17। রাজ্যের কলেজগুলোতে 2018-19 সালে শিক্ষকদের মধ্যে 7.8% মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিল। 2012-13 সালে যা ছিল 3.1%। 2018-19 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের 14% ছিল মুসলমান সম্প্রদায়। কলেজের ক্ষেত্রে যা ছিল আবার ওই 12.5%। অর্থাৎ এই পরিসংখ্যানই বলে দিচ্ছে সাচার কমিটি মুসলমান সম্প্রদায়ের যে অনুন্নয়নের ছবিটা প্রকাশ করেছিল। গত 19 বছরে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের যে উন্নয়ন ঘটেছে তার গতি কিন্তু অত্যন্ত স্লথ। ফলে হুমায়ুন কবির যে মুসলমানদের প্রতি বঞ্চনার অভিযোগ করছেন তা অনেকাংশেই যুক্তি রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই বঞ্চনার অভিযোগের ভিত্তিতে মুসলমান সম্প্রদায়ের ভোট কি হুমায়ুন কবির তার নিজের দলের দিকে নিয়ে আসতে পারবেন? যদি মুসলিমদের অনুন্নয়ন বা বঞ্চনাকেই হাতিয়ার করতে হতো, তবে হুমায়ুন কবিরকে কেন বাবরি মসজিদ নির্মাণ করতে হচ্ছে? যে টাকা ওই মসজিদের জন্য আয় হয়েছে তা দিয়ে তো ওই মুসলমানদের জন্য হাসপাতাল কিংবা বড় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করাটা অত্যন্ত প্রয়োজন ছিল নাকি? যে বঞ্চনার অভিযোগ হুমায়ুন কবির করছেন তা দূরীকরণের জন্য ওই বিপুল অর্থ কি কাজে লাগানো যেত না? সত্যিই কি মন্দির বা মসজিদ কোনো সম্প্রদায়ের উন্নয়ন করতে পারে? কেউ বলতেই পারেন যে একটি বিরাট মন্দির বা মসজিদ হলে তা থেকে উপার্জনের একটা রাস্তা তৈরি হয়, পর্যটন ব্যবস্থা উন্নত হয়, কর্মসংস্থান বাড়ে। সেক্ষেত্রে বলবো হ্যাঁ, অবশ্যই হয়তো সেটা হয়, কিন্তু তাতে কি একটি সম্প্রদায়ের শিক্ষার মান উন্নয়ন হয়?
স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হয়। মন্দির বা মসজিদের সামনে কেউ ঘুগনি বা চপের দোকান করে উপার্জন করতে পারে। আর প্রশ্ন হচ্ছে, ওই চপ ঘুগনির দোকানকেই কি ওই মুসলিম সমাজ কর্মসংস্থান বলে মনে করছেন? যদি তাই হয়, তাহলে ওই হুমায়ুন কবিরের নতুন দলের কি খুব প্রয়োজন আছে? হুমায়ুন কবির খুব ভালো করেই জানেন যে ওই বাবরি মসজিদটা আসলে হলো ধর্মীয় একটি জিগির, যার মাধ্যমে তিনি তার সম্প্রদায়ের মানুষকে এককাট্টা করার চেষ্টা করছেন। মাত্র যে 90টি আসনকে তিনি টার্গেট বলে দাবি করছেন, তা বলা আর ভোটে জেতা দুটো কিন্তু এক বিষয় নয়। আগের একটি এপিসোডেই আপনাদেরকে বলেছিলাম যে মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম, এই 6টি জেলা মূলত মুসলিম অধ্যুষিত। আর এই 6টি জেলায় রয়েছে মোট 118টি আসন। সেখান থেকে 90টি আসনকে টার্গেট করতে পারেন ওই হুমায়ুন কবির। কিন্তু দল ঘোষণার দিন কিছুটা সবাইকে চমকে দিয়ে কলকাতার বালিগঞ্জে এবং খড়গপুরে প্রার্থী ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আবার হিন্দু মহিলা প্রার্থীদের নিজের দলে টেনেছেন। অর্থাৎ রাজনীতির স্বার্থে হুমায়ুন আবার ধর্মীয় পোশাক খোলার চেষ্টা করছেন, নিজেকে আবার সবার নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু প্রথমত সেটা কি ওই মুসলিম সম্প্রদায়ের সাথেই দ্বিচারিতা হচ্ছে না? তিনি মুখে মুসলিম সম্প্রদায়ের বঞ্চনার কথা বলছেন, আবার হিন্দুদের নিজের দলের প্রার্থী করছেন সেকুলার প্রমাণ করার জন্য। অর্থাৎ দুই নৌকোতেই কি পা দিতে চাইছেন তিনি? এই অবস্থায় হুমায়ুনের নতুন দল ওই জুপ যদি মুসলিম অধ্যুষিত এলাকায় কিছুটা ভোট পায়, তবে কার ভোট কাটবেন তিনি? আর সেই ভোট কাটার ফলে কার লাভ হবে? অঙ্ক কষে চলেন বলে দাবি করেছেন হুমায়ুন কবির। তবে কি ভোট কাটাকাটির অঙ্ক কষেই এগোচ্ছেন তৃণমূলের ওই বিদ্রোহী বিধায়ক? হুমায়ুন একদিকে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছেন, আবার বিজেপিরও সমালোচনা করছেন, আবার বাম কংগ্রেস সাথে না এলে একলা চলার কথা বলছেন। এর থেকেই কি পরিষ্কার নয় যে হুমায়ুন যে অঙ্ক কষেছেন তার ভাগফল এখনো তিনি মেলাতে পারেননি, আর সব সম্ভাবনার দিক তাই খোলা রাখতে চাইছেন তিনি। এখন দেখার যে শেষ পর্যন্ত অবশিষ্টটা তার হাতেই থেকে যায়, নাকি সত্যি ভোটের ভাগ মেলাতে সক্ষম হন ওই হুমায়ুন। বাকিটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার।